৪৭ বছর পর ইসলামাবাদে সরাসরি শান্তি আলোচনা ইরান যুক্তরাষ্ট্র, যুদ্ধ শেষ করতে পাল্টাপাল্টি শর্ত। শিগগিরই হরমুজ খোলার আশা, প্রণালী দিয়ে পার হওয়া জাহাজ ও ট্যাঙ্কার থেকে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে, জানালো ইরানের নিরাপত্তা কমিশন। ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না তেহরান, পারমাণবিক অস্ত্রের পথ না ছাড়লে বিধ্বংসী হামলার হুমকি ট্রাম্পের। তেহরানের জব্দ সম্পদ ছাড়ের দাবি অস্বীকার হোয়াইট হাউসের। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩২ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার। শনিবার থেকে কার্যকর, কিয়েভের সম্মতি ১,০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর মস্কোর। অবিশ্বাস সন্দেহ নিয়েই ইসলামাবাদের শান্তি আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র। ৪৭ বছর পর একই টেবিলে বসেছেন দুই দেশের প্রতিনিধি। লেবাননের যুদ্ধবিরতি সহ ১০ দফা শর্ত দিয়েছে তেহরান, আর ওয়াশিংটনের পক্ষ থেকে ১৫ দফা দাবি তুলে ধরা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে ইরানের জব্দ সম্পদ ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। রয়টার্সের এমন দাবি সত্য নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। নজরবিহীন নিরাপত্তায় ইসলামাবাদের হোটেল সেরেনায় শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের। পরোক্ষ আলোচনার পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় অংশ নেয় বলে জানায় পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি। এর আগে শুক্রবার মধ্যরাতে ৭১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে পৌঁছান ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তারা বিমানের প্রতিটি ফাঁকা আসনে তেহরানের মিনাপ স্কুলে ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় নিহত শিক্ষার্থীদের ছবিও নিয়ে আসেন। এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন এই সংলাপ মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ভিত্তি হিসেবে কাজ করবে। স্টিভ উইটকফ এবং জেরেড কুশনার সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন শাহবাজ শরীফ। আলোচনার টেবিলে ইরানের পক্ষ থেকে ১০ দফার প্রস্তাব রাখা হয়েছে, আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৫ দফা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুগুলো প্রাধান্য পায়। যুক্তরাষ্ট্র যেখানে পারমাণবিক কার্যক্রমে কঠোর সীমাবদ্ধতা চেয়েছে, ইরান সেখানে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও জব্দ করা অর্থ ফেরত পাওয়ার দাবিতে অনড়। এর আগে ইরান পক্ষ স্পষ্ট করেছে আলোচনায় তারা সদিচ্ছা নিয়ে এলেও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই। ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, অতীত অভিজ্ঞতায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গই তাদের প্রধান উদ্বেগ। তেহরানের দাবি প্রকৃত চুক্তি হলে তবেই তারা পূর্ণ সহযোগিতা করবে, না হলে আলোচনা এগোনো কঠিন হবে। এদিকে কাতারে ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে ইরানি সূত্রের বরাতে জানায় বার্তা সংস্থা রয়টার্স, যদিও এমন দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস। আলোচনার মধ্যেই সংঘাতময় পরিস্থিতি দেখা গেছে লেবানন সীমান্তে। ইসরায়েলি অবস্থানে রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীও লেবানন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। এ সংঘাত যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় লেবানন ইস্যুকে আরও চাপ হিসেবে সামনে নিয়ে এসেছে। এরই মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে হিজবুল্লাহ উপস্থিত থাকলে আলোচনায় না বসার কথা জানিয়েছে তেল আবিব। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় সমাধান না এলে তেহরানকে ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে জানান তিনি। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়াই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক এই জলপথ ইরান বন্ধ করে রাখলেও তা খুব শিগগিরই উন্মুক্ত করা হবে। এক্ষেত্রে তেহরানের সহযোগিতা ওয়াশিংটন তোয়াক্কা করছে না বলে মন্তব্য তার। ইরানের সাথে সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। তিনি জানান, আলোচনার পুরোটাই নির্ভর করছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উপর। দেশটির সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত আলোচনার কঠোর সমালোচনা করেন। বলেন, বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টের সাথে ইরান শুধু আলোচনা করে সময় নষ্ট করেছে, তবে তার প্রশাসন সেই পথে হাঁটবে না।
হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার ও নিরাপদ পথের মাধ্যমে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ইরান। তবে আন্তর্জাতিক আইন ও অন্যান্য দেশের আপত্তি এই প্রোটোকল বাস্তবায়নকে জটিল করে তুলছে। প্রণালীটির ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। বিশেষ প্রোটোকল মেনে দিনে সর্বোচ্চ 15টি জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হরমুজ দিয়ে চলাচলে কোনো ফি আরোপ করতে পারে না ইরান। যুদ্ধবিরতির জন্য 10 দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে টোল বসানোর কথা জানায় ইরান। জাহাজ প্রতি $1 থেকে $2 মিলিয়ন বা তেলের প্রতি ব্যারেল ভিত্তিতে শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানায় দেশটি। অর্জিত অর্থ অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহার করতে চায় তারা। তবে এই পরিকল্পনায় রাজি নয় ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালীর নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে ইরানি সেনাবাহিনীর সমন্বয়ে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। সেখানে জাহাজগুলোকে ওমানের পাশের প্রচলিত রুট থেকে দূরে ইরানের উত্তর উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে শুল্ক আরোপ করা যাবে না। শুধু নৌ পরিবহন বা বন্দর ব্যবহারের সেবা দেওয়ার জন্য সীমিত ফি নেওয়া সম্ভব। যদিও ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই জাতিসংঘের সমুদ্র আইনের চুক্তি স্বাক্ষর করেনি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং সাম্প্রতিক হামলার জন্য দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করা হবে। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার থেকেও সরে আসবে না। বিশ্লেষকরা মনে করছেন, তেলের চালান আসতে দেরি এবং শুল্ক দাবির বিষয়টি জাহাজ মালিকদের বিচলিত করে তুলেছে। বর্তমানে শুধু ইরানের বন্ধু দেশগুলোর জাহাজ চলাচল করতে পারছে। দীর্ঘমেয়াদে বড় দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই শুল্ককে সহজে মেনে নেবে না। তারা সতর্ক করেছেন, হরমুজ খোলা রাখা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। তবে বাস্তবতা বিবেচনায় জাহাজ মালিকেরা ইরানের শর্ত মেনে চলতে বাধ্য হতে পারেন, না হলে তাদের জাহাজ ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর ওপর কোনো ধরনের ফি আরোপ করতে পারে না এবং করলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরো দাবি করেন, শিগগিরই তেলের সরবরাহ স্বাভাবিক হবে, সেটা তেহরানের সহযোগিতা থাকুক বা না থাকুক। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র, আর এ কারণেই ওয়াশিংটন মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেয় এবং দেশটিকে ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করাতে চাপ দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে। ইসলামাবাদকে তেহরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান কোনো মধ্যস্থতাকারী ছিল না, বরং যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, এই কূটনৈতিক তৎপরতার পেছনে ছিল বহুমাত্রিক চাপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করলেও বাস্তবে যুদ্ধের বিস্তার ঠেকাতে আগ্রহী ছিলেন। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম বেড়ে যাওয়া এবং হরমুজ প্রণালীর ঝুঁকি, এসব বিষয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত সমাধান খুঁজতে বাধ্য করে। একই সঙ্গে ইরানের পাল্টা প্রতিরোধও পরিস্থিতিকে জটিল করে তোলে। ফিনান্সিয়াল টাইমস জানায়, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানের ওপর চাপ দিচ্ছিল, যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়। ওয়াশিংটন ভেবেছিল, পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠালে ইরান তা সহজে মেনে নেবে। বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে এবার পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে নজিরবিহীন গুরুত্ব পাচ্ছে দেশটি। এর মধ্য দিয়ে ইসলামাবাদের সামনে যেন কূটনৈতিক ঝুঁকি রয়েছে, তেমনি কৌশলগত লক্ষ্য অর্জনের সম্ভাবনাও রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ঘিরে কূটনৈতিক হাইস্টেক মঞ্চে পরিণত হয়েছে ইসলামাবাদ। হরমুজ প্রণালী সহ বৈশ্বিক সংকট নিরসনের চাবিকাঠি হয়ে উঠতে পারে এই বৈঠক, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে পাকিস্তান। পাকিস্তানের জন্য এই মধ্যস্থতা শুধু কূটনৈতিক অর্জন নয়, বরং এক ধরনের ভূরাজনৈতিক ঝুঁকি। বিশ্লেষকদের মতে, আলোচনা ব্যর্থ হলে দেশটি আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। একই সময়ে আফগানিস্তান ও ভারতের সঙ্গে বিদ্যমান উত্তেজনা পাকিস্তানের জন্য বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এই পুরো প্রক্রিয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ আলোচনার টেবিলে পাকিস্তানকে আলাদা অবস্থান দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা এই কূটনৈতিক প্রক্রিয়াকে আরও দৃঢ় করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইরান, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছেন। দীর্ঘ সীমান্ত, ধর্মীয় ও সামাজিক সংযোগ, আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ সব মিলিয়ে পাকিস্তানকে একটি মধ্যস্থতাকারী আস্থার জায়গা হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি ভেঙে গেলে পুরো প্রক্রিয়াই অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে কে হেরেছে বা কে জিতেছে সেই প্রশ্ন এখন আলোচনার তুঙ্গে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সংঘাতে ভয়াবহ পরাজয় হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলকে পুরোপুরি পাশ কাটিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির বিরোধী নেতারা। এছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল যুদ্ধ বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়িয়ে এবার নিজেদের বিছিয়ে রাখা জালেই ফেসে গেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান, সামরিক হুমকি আর কূটনৈতিক চাপ সব মিলিয়ে যুদ্ধ বাঁধিয়ে দ্রুত জয় পাওয়ার ধূর্ত পরিকল্পনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। বাস্তবে সেই যুদ্ধ প্রত্যাশা অনুযায়ী দ্রুত শেষ না হলেও শেষ পর্যন্ত গড়িয়েছে এক অনিশ্চিত যুদ্ধবিরতির দিকে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে ইরানের শাসন পরিবর্তনের পূর্বাভাস দিয়েছিলেন নেতানিয়াহু, যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সেটিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কায় সত্য প্রমাণিত হয়েছে। এমনকি যুদ্ধবিরতির আগ মুহূর্তেও নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন সংঘাত চালিয়ে যেতে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে ওয়াশিংটন অনেকটাই তেল আবিবকে পাশ কাটিয়ে গেছে বলেই বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। ইসরায়েলের ভেতর থেকে উঠছে তীব্র সমালোচনা। বিরোধী নেতা ইয়ার লাপিদ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েলের কার্যত কোনো ভূমিকাই ছিল না। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আজ রাতে যে চুক্তি হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় সেই চুক্তির উপর ইসরায়েলের কোনো ধরনের প্রভাবই ছিল না। তারা আপনাদের বোঝানোর চেষ্টা করবে যে পর্দার আড়ালে ইসরায়েলের ভূমিকা ছিল। নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করা হয়েছে, গভীর রাতে গোপন আলোচনা হয়েছে। এসবই সম্পূর্ণ ফাঁকা ও মিথ্যা কথা। একই সুরে বামপন্থী নেতা ইয়ার গোলান এই যুদ্ধকে ইতিহাসের অন্যতম কৌশলগত ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন। যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেয়া এবং পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা দেয়া। কিন্তু বিশ্লেষকদের মতে বাস্তবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট গ্লোবালের তথ্যমতে ইরানের সঙ্গে মাত্র 40 দিনের যুদ্ধেই ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের মোট ব্যয় হয়েছে প্রায় 2000 কোটি মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় 3500 কোটি ডলার খরচ হয়েছে যুদ্ধ পরিচালনায়। এ খরচের পরও ইরানের শাসন ব্যবস্থার উৎখাত করতে না পারায় নেতানিয়াহু সরকার বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মধ্যে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে উত্তর কোরিয়া অস্ত্র আধুনিকায়নে মনোযোগী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একের পর এক ক্ষেপণাস্ত্র ও নতুন প্রযুক্তির অস্ত্র পরীক্ষা করে প্রতিপক্ষকে সতর্ক করছে পিয়ংইয়ং। এতে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। টানা 3 দিন ধরে একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালিয়ে নতুন করে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এই পরীক্ষায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড, ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কার্বন ফাইবার বোমার কার্যকারিতা যাচাই করা হয়। পাশাপাশি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে একাধিক ক্ষেপণাস্ত্র 240 থেকে 700 কিলোমিটার পর্যন্ত উড়ে সমুদ্রে পড়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সংলাপ পুনরায় চালুর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের মহাসচিব শিং জং উ মনে করেন, ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এই কৌশল নিচ্ছে পিয়ংইয়ং। তার মতে শুধু শক্তিশালী সামরিক বাহিনী নয়, বরং আধুনিক অস্ত্রই যুদ্ধের
ফল নির্ধারণ করে। যুক্তরাষ্ট্র ইরানের এসব সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে না পারায় যুদ্ধ অচলাবস্থায় পৌঁছেছে, এই বার্তাই তুলে ধরতে চাচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে ভুলভাবে মূল্যায়ন করেছিল। একটি যুদ্ধে শুধু সামরিক শক্তি বেশি থাকাই সবকিছু নয়। ইরান যুদ্ধের পরিণতি সেটাই প্রমাণ করে। যুক্তরাষ্ট্র ইরানের অসমমিত অস্ত্র পুরোপুরি ধ্বংস করতে পারেনি বলেই সংঘাত যুদ্ধবিরতিতে গড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এসব অস্ত্রের মাধ্যমে উত্তর কোরিয়া সরাসরি দক্ষিণ কোরিয়ার শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা দেখাচ্ছে। বিশেষ করে কার্বন ফাইবার বোমা, বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা অচল করে দিতে পারে। ইরান যুদ্ধের 40 দিনের মধ্যে 36 দিনে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 107 জন। চিকিৎসার জন্য উপত্যকা ছাড়তে পেরেছেন মাত্র 8% মানুষ। জরুরি সরবরাহ পৌঁছেছে মাত্র 20%। শান্তি চুক্তি বজায় থাকলেও জনজীবন বিপন্ন। শান্তি চুক্তির পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশ্ববাসীর দৃষ্টি যখন ছিল ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর হামলায়, তখনও গাজায় হামলা চালিয়ে গেছে নেতানিয়াহুর সেনারা। ইরান যুদ্ধের 40 দিনের মধ্যে 36 দিনই উপত্যকাটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাফা ক্রসিং বন্ধ থাকায় আহতদের চিকিৎসা ও জরুরি সরবরাহ সীমিত হয়ে পড়েছে। চিকিৎসার জন্য গাজার ছাড়ার অনুমতি পেয়েছেন মাত্র 625 জন। এছাড়া খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য 23,400 ট্রাকের মধ্যে মাত্র 4,999টি ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা চাহিদার প্রায় 20%। এসব সীমাবদ্ধতা গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েল সমর্থিত আবু নাসিরা গোষ্ঠী গাজার বাসিন্দাদের বাড়ি, ফসলের ক্ষেত ও গ্রিনহাউস জ্বালিয়ে দিয়েছে। ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্কের আঘাতে শিশুসহ সাধারণ মানুষ হতাহত হয়েছে। এই হামলাকে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে হামাস। হামলা থেকে বাদ যায়নি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানও। বাইতলাহিয়ার আবু উবাইদা বিন আল জাররাহ স্কুলে ট্যাঙ্কের শেলের আঘাতে শিশু নিহত হয়েছে। উপত্যকাটির শিক্ষা মন্ত্রণালয় ইসরায়েলকে দায়ী করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামলা চালানো হয়েছে সাংবাদিকদের ওপরও। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরকারের অনুমোদনে অধিকৃত পশ্চিম তীরে 34টি নতুন ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পর্যবেক্ষক সংস্থা পিস নাও। এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।